হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আমরা অলরেডি লেকচার 1 আপলোড করেছি। লেকচার 1-এ চ্যাপ্টার 1 গভর্নেন্স বেসিক্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এর 1 নম্বর পয়েন্ট থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। আজকের লেকচার 2-তে আমরা শুরু করব 8 নম্বর পয়েন্ট থেকে। তাহলে 8 নম্বর পয়েন্টে কি রয়েছে? হোয়াট ইজ গুড গভর্নেন্স। দেখা যাক আজকের লেকচারে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারি কিনা। তো চলো আর দেরি না করে শুরু করি আমাদের লেকচার। কত নম্বর স্লাইডে রয়েছে দেখে নিই। তো দেখো প্রথমেই রয়েছে 8 নম্বর পয়েন্টে হোয়াট ইজ গুড গভর্নেন্স। তাহলে দেখো, গভর্নেন্স ইজ দ্য ব্রড প্রসেস অফ ডিসিশন মেকিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন encompassing all forms of governing structure. Good governance কি? On the other hand, good governance adds a layer of values and principles aiming for effective, transparent, accountable and participatory governance that benefits society as a whole. In essence, governance is the mechanism, while good governance is the mechanism operating in fair, just and citizen-centric manner. Good governance takes concept of governance to a higher level. It is not just about having structures in place, but ensuring that these structures serve the best interest of stakeholders, uphold ethical standards, and promote the common good. Governance কি করছে? The process of making and implementing decisions regardless of a specific context. অন্যদিকে গুড গভর্নেন্স কি করছে? ফোকাস করছে কিসের উপর? ইফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট ডিসিশন মেকিং উইথ স্ট্রং এমফাসিস অন অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড সিটিজেন পার্টিসিপেশন। তাহলে দেখো এর থেকে আমরা কি বুঝলাম, যে ডিফারেন্স কি গভর্নেন্স এবং গুড গভর্নেন্স। গভর্নেন্স মানে কি? একটা স্ট্রাকচার তৈরি করা হলো, যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তার পলিসি ফর্মুলেশন তৈরি করা হলো, পলিসি ইমপ্লিমেন্ট করা হলো। কিন্তু যে ধরো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে বিউরোক্র্যাট রয়েছে, তাদের যদি কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকে, কি ডিসিশন নেওয়া হলো সেটা যদি কোনো ট্রান্সপারেন্সি না থাকে, তাদের মধ্যে যদি কোনো ইন্টিগ্রিটি না থাকে, যে ডিসিশনটা নেওয়া হলো বা যে পলিসিটা ইমপ্লিমেন্ট করা হলো তার আউটকাম কি হচ্ছে, পজিটিভ অথবা নেগেটিভ, বা যে ডিসিশন নিয়েছে সে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই তার, তাহলে সেটাকে কিন্তু আমরা কখনোই গুড গভর্নেন্স বলতে পারবো না। এটা ইজ আ টাইপ অফ ফর্ম অফ গভর্নেন্স বাট নট গুড গভর্নেন্স। তার মানে কোনো কান্ট্রি বা কোনো স্টেটের শুধুমাত্র গভর্নেন্স মানে শাসন বা পরিচালনা পদ্ধতি থাকলেই হবে না, সেটা সেই পরিচালনা পদ্ধতিটা ইফেক্টিভভাবে হচ্ছে কিনা, ট্রান্সপারেন্ট কিনা, যে অফিসিয়ালস রয়েছে তারা অ্যাকাউন্টেবল কিনা, তাদের মধ্যে যদি কোনো ভ্যালু, পজিটিভ ভ্যালু ইনকালকেশন না থাকে, তারা যদি করাপ্ট প্র্যাকটিস করে, তারা যদি অদক্ষ হয়, তাহলে সেই অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিকঠাক চলবে না। তার মানে কি হবে? গভর্নেন্সটা গুড গভর্নেন্সে পরিণত হবে না। তার মানে কোনো দেশের বা কোনো স্টেটের বা কোনো অর্গানাইজেশন হতে পারে, শুধুমাত্র গভর্নেন্স থাকলেই হবে না, আইন বলবৎ থাকলেই হবে না, রুল অফ ল থাকলেই হবে না, সেই রুল অফ লটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, তার কি আউটকাম হচ্ছে, কতটা ইফেক্টিভ হচ্ছে, কতটা ট্রান্সপারেন্টলি হচ্ছে, সিটিজেন পার্টিসিপেশন রয়েছে কিনা, কারণ সমস্ত দিক থেকে দেখে আমরা কি বলবো যে সেটা হচ্ছে গুড গভর্নেন্স। যদি সেখানে ট্রান্সপারেন্ট ডিসিশন হয়,
অ্যাকাউন্টেবিলিটি থাকে অ্যাডমিনিস্ট্রেশনে, সিটিজেন পার্টিসিপেশন হয়, পাবলিকদের নিয়ে কাজ করা হয়, আর সেই মেকানিজমটা কি হবে, ফেয়ার হবে, জাস্ট হবে এবং সিটিজেন সেন্ট্রিক হবে। চলো আমরা পরবর্তী স্লাইডে ডিফারেন্সটা ভালোভাবে দেখে নিই। দেখো কি ডিফারেন্স বিটুইন গভর্নেন্স অ্যান্ড গুড গভর্নেন্স কি রয়েছে, এথিক্যাল ভ্যালুস। 1 নম্বর পয়েন্টে এথিক্যাল ভ্যালুস, হোয়াইল গভর্নেন্স প্রাইমারি ফোকাস অন স্ট্রাকচার অ্যান্ড প্রসেস। শুধুমাত্র একটা স্ট্রাকচার তৈরি করলেই হবে না, একটা বিউরোক্রেসিতে বিউরোক্র্যাটদের হায়ারার্কি থাকলেই হবে না, তাদের কি করতে হবে, এথিক্যাল ভ্যালুস থাকতে হবে। গুড গভর্নেন্স ইনকর্পোরেট এথিক্যাল ভ্যালুস অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইটস ফ্রেমওয়ার্ক। যদি কারো মধ্যে এথিক্যালস ভ্যালু বা মোরালস বা গুড ভ্যালুস না থাকে, তাহলে সে কি করতে পারে, সেই অফিসিয়ালস করার প্র্যাকটিস করতে পারে, ব্রাইব নিতে পারে, তাহলে কি গভর্নেন্সটা ঠিকঠাক হবে, সেটাকে কি আমরা গুড গভর্নেন্স বলতে পারবো, পারবো না। অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্স প্লেসেস এ স্ট্রং এমফাসিস অন অ্যাকাউন্টেবিলিটি while governance may not have such robust mechanism in place। তাহলে গভর্নেন্সের মধ্যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাও থাকতে পারে, কিন্তু গুড গভর্নেন্স যদি হয় অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই থাকবে। এরপর দেখো ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্স ইনসিস্ট অন ট্রান্সপারেন্সি, মেকিং ইনফরমেশন রেডিলি অ্যাভেলেবেল। যেমন ট্রান্সপারেন্সি কিসে নিয়ে এসছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টের ধরুন কী করা হয়, গভর্নমেন্টে যে বিভিন্ন অফিসিয়ালস রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়া হয়, বা যদি কেউ কোনো পাবলিক বা কোনো সিটিজেন যদি কোনো ইনফরমেশান চায়, সেই রেডিলি ইনফরমেশান তাকে প্রোভাইড করা হয়। তার মানে কী নিয়ে এসছে, গভর্নমেন্ট সেক্টরে একটা ট্রান্সপারেন্সি এসেছে। সেটা একটা কোনো অর্গানাইজেশনও হতে পারে। ট্রান্সপারেন্সি থাকাটা একটা গুরুত্বপূর্ণ ফিচার্স অফ গুড গভর্নেন্স। এরপর কি রয়েছে, পার্টিসিপেশন। Good governance actively seeks participation from a wider range of stakeholders, whereas governance may involve only a limited group of decision makers। শুধুমাত্র গভর্নেন্সে কি হতে পারে, লিমিটেড মুষ্টিমেয় কয়েকটা ইন্ডিভিজুয়াল তারা ডিসিশন নিচ্ছে, কিন্তু গুড গভর্নেন্স যেমন আমরা কি বলতে পারি, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস। কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল 1992 সালে। তার মানে এখানে কি করা হয়েছে, যে পিপল গ্রাসরুট লেভেল যারা রয়েছে তারা অ্যাজ এ ডিসিশন মেকার হিসেবে কাজ করবে, তারা তাদের নিজেদের গভর্নেন্সটা তারাই দেখবে, তারাই ডিসিশন নেবে। অ্যাপ্রোচটা কি হবে, বটম আপ অ্যাপ্রোচ। তাহলে পিপল পার্টিসিপেট করবে গভর্নেন্সের ক্ষেত্রে। এবার কি দেখো 5 নম্বর পয়েন্টে কি রয়েছে, এফিসিয়েন্সি অ্যান্ড effectiveness, efficiency and effectiveness. Good governance places greater emphasis on efficient and effective decision making। যে ডিসিশনটা নেওয়া হবে সেটা যেন এফিশিয়েন্ট হয় এবং ইফেক্টিভ হয়। while governance may be more focused on maintaining existing system। যে সিস্টেম গতানুগতিকভাবে ব্রিটিশ আমল থেকে যে সিস্টেম চলে আসে সেই সিস্টেমেই চলছে, কেউ কোনো মডার্নাইজেশনের দিকে নজর দিচ্ছে না। এখন মডার্ন টেকনোলজি হয়েছে, ইনফরমেশন টেকনোলজি উন্নত হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধরুন বিভিন্ন কাজকর্ম খুব সুবিধার সঙ্গে খুব অল্প সময় ইফেক্টিভ ওয়েতে করা সম্ভব হয়। কিন্তু পুরনো সেই পেপার ওয়ার্ক যদি এখনও এই মডার্ন টেকনোলজির টাইমেও যদি গভর্নমেন্ট সেক্টরে চলে বা কোনো অর্গানাইজেশনে চলে, তাহলে কি সেটা এফিশিয়েন্ট বা ইফেক্টিভ ডিসিশন হবে, হবে না। তাহলে মডার্ন টেকনোলজিকে আমাদের কি ব্যবহার করতে হবে, তাহলে কি হবে, গভর্নেন্সটা কি গুড গভর্নেন্সে পরিণত হবে। এরপর চলো পরবর্তী স্লাইড আমরা দেখে নিই। দেখো গুড গভর্নেন্স ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি গুড গভর্নেন্স সম্পর্কে কিছু বলা রয়েছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাজ নট এক্সপ্লিসিটলি মেনশন গুড গভর্নেন্স। ডাইরেক্টলি কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে গুড গভর্নেন্স বলে কিছু লেখা নেই, কোনো ওয়ার্ড নেই, কিন্তু বিভিন্ন টাইপের প্রভিশনস যেটা কি প্রমোট করছে, গুড গভর্নেন্সকে। দ্য প্রিন্সিপাল অফ গুড গভর্নেন্স ইজ প্রমোটেড
by several provisions of Indian constitutions. তো প্রথমে দেখো প্রিয়াম্বেলে কি বলা হয়েছে, জাস্টিস, লিবারিটি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি ফ্রম দ্য ফাউন্ডেশন। এরপর ডিরেক্টিভ প্রিন্সিপালে কোথায় রয়েছে, আর্টিকেল 38-40, এমফাসিস সোশ্যাল ওয়েলফেয়ার, রিসোর্স ডিস্ট্রিবিউশন, ভিলেজ গভর্নেন্স। ফান্ডামেন্টাল রাইটে কি হয়েছে, আর্টিকেল 14, 15, আর্টিকেল 21 এনশিওরস ইকুয়ালিটি, নন ডিসক্রিমিনেশন, রাইট টু লাইফ, রাইট টু ইনফরমেশন নট অরিজিনালি ইন দ্য কনস্টিটিউশনে কিন্তু রাইট টু ইনফরমেশন যে অরিজিনাল কনস্টিটিউশন সেখানে ছিল না। পরবর্তীতে 2005 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এলো। এটা প্রমোট কি করেছে, ট্রান্সপারেন্সিকে প্রমোট করেছে, যেটা আগেই আমরা আলোচনা করে নিয়েছি। জুডিশিয়ারিতে দেখো আর্টিকেল 50-তে কি বলা হয়েছে, সেপারেশন অফ পাওয়ার সাপোর্টিং কি রুল অফ ল। লোকাল গভর্নমেন্টে দেখো আর্টিকেল 243 রেকগনাইজেস পঞ্চায়েতস অ্যান্ড মিউনিসিপ্যালিটি, পোস্টারিং ডিসেন্ট্রালাইজেশন। অ্যাকাউন্টেবিলিটি দেখো 311 নম্বর আর্টিকেল, 360 নম্বর আর্টিকেল অ্যাড্রেসেস সিভিল সার্ভিস প্রোটেকশন অ্যান্ড ফিনান্সিয়াল স্টেবিলিটি। আর একটা পয়েন্ট দেখো, ইন্ডিয়ার র্যাঙ্কিং ইন গ্লোবাল গুড গভর্নেন্স ইন্ডেক্স 2024 কত 118। তাহলে ভারতের যে কনস্টিটিউশন, যে পলিটি, এর বিভিন্ন জায়গায় আমরা গুড গভর্নেন্সের বিভিন্ন প্রভিশন আমরা দেখতে পাচ্ছি। তার মানে এ থেকে কি করে, ইন্ডিয়ান কনস্টিটিউশন গুড গভর্নেন্সকে প্রমোট করে। এরপর দেখো আমরা কি পড়বো 10 নম্বর পয়েন্টে, কোর ক্যারেক্টারিস্টিক্স অফ গুড গভর্নেন্স। তাহলে আগেই দেখো আমরা যখন ডিফারেন্স পড়েছিলাম গভর্নেন্স আর গুড গভর্নেন্সের মধ্যে, এই পয়েন্টগুলো কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। তো এখানে আর তোমরা স্লাইডটা দেখে নেবে, নতুন করে এখানে পড়ার কোনো দরকার নেই। পরবর্তীতে দেখো ফিচার্স অফ গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স কি কি ফিচার্স রয়েছে। প্রথমে দেখো গভর্নেন্স যদি ভালো হতে হয় তাহলে প্রথমে কি দরকার, কোনো একটা কান্ট্রি বা কোনো একটা স্টেটের গুড এডুকেশন ফেসিলিটি। তারপর কি রয়েছে, ডেভেলপমেন্ট অফ বেসিক ইনফ্রাস্ট্রাকচার, যেমন রোড, ব্রিজ, পাওয়ার, টেলিকম, এয়ারপোর্ট, ইরিগেশন, ট্রান্সপোর্ট। পাবলিক সেফটি খুব ইম্পর্টেন্ট। এরপর কি রয়েছে, নিউ এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে। শুধুমাত্র এডুকেশন দিলাম কোনো কান্ট্রিতে কিন্তু কোনো এমপ্লয়মেন্ট অপরচুনিটি নেই, তাহলে কিন্তু আমরা সেই গভর্নেন্স সিস্টেমটাকে আমরা কিন্তু গুড গভর্নেন্স কখনোই বলতে পারবো না। এরপর কি রয়েছে, এফিশিয়েন্ট ওয়েতে এফিসিয়েন্সি অফ ওয়ার্কিং অফ গভর্নমেন্ট অ্যান্ড ইটস স্টাফ। গভর্নমেন্ট এবং স্টাফ এফিশিয়েন্ট ওয়েতে, ইফেক্টিভ ওয়েতে কাজ করছে কিনা এটাও কিন্তু গুড গভর্নেন্সের অংশ। গুড বিজনেস এনভায়রনমেন্ট, কোনো একটা স্টেট, এখানে যদি কেউ কোনো বিজনেস এন্টিটি ইনভেস্টমেন্ট করতে ভয় পায় বা অনেক ডিলেড প্রসেস, কোনো বিজনেস তৈরি করতে গেলে, কোনো বিজনেসের সেট আপ তৈরি করতে গেলে প্রসেসটা অনেক ডিলেজ এবং কমপ্লিকেটেড, তাহলে কিন্তু সেই স্টেটের গভর্নেন্সটাকে কিন্তু আমরা গুড গভর্নেন্স বলতে পারবো না ইন রেসপেক্ট অফ বিজনেস। রিডিউসিং ইনইকুয়ালিটি, গুড গভর্নেন্সের একটা অন্যতম পার্ট বা দিক হলো কি বিভিন্ন ইনইকুয়ালিটিটাকে রিডিউস করা। এটা সোশ্যাল হতে পারে, ইকোনমিক হতে পারে, পলিটিক্যাল হতে পারে। তারপর কি রয়েছে, প্রোভাইডিং ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ আমাদের আর্টিকেলে কোথায় রয়েছে, আর্টিকেল 19-এ। তারপর ফ্রিডম অফ রিলিজিয়ান, ওয়ার্ক অ্যান্ড অ্যাটিটিউড অফ নন ইন্টারফিয়ারেন্স বাই গভর্নমেন্ট। গভর্নমেন্ট কিন্তু সব দিক থেকেই যে কোনো কাজে ইন্টারফেয়ার করতে পারবে না। আমাদের কি রয়েছে, ফ্রিডম থাকাটাও খুব জরুরি। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রিলিজিয়াস, ফ্রিডম অফ ওয়ার্ক অ্যান্ড অ্যাটিটিউড অফ নন ইন্টারফিয়ারেন্স বাই গভর্নমেন্ট। পার্সোনাল লিবার্টিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো প্রভিশন অফ মোর কনসেনসাস টু সিটিজেন্স অ্যান্ড ফ্রি ফ্রম বায়াসনেস থেকে কিন্তু দূরে থাকতে হবে। কোনো ডিসিশন নিতে গেলে সিটিজেনদের কনসেনসাস খুবই জরুরি। এখানে কি সিটিজেন্স ডাইরেক্টলি পার্টিসিপেট করছে না, এটা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এবং ভোটের মাধ্যমে সিটিজেন্স তাদের রিপ্রেজেন্টেটিভকে ইলেক্ট করে এবং সেই রিপ্রেজেন্টেটিভ যে পাবলিকের হয়ে ডিসিশন নেয়।
গুড গভর্নেন্সের একটা অন্যতম অংশ কি? সিটিজেন সেন্ট্রিক সার্ভিস। বিভিন্ন রকম ওয়েলফেয়ার স্কিমের দরুন বা বিভিন্ন রকম হ্যাসেল ফ্রিভাবে সিটিজেনদের বিভিন্ন রকম সার্ভিস দিতে হবে। এরপরে দেখো নিড ফর গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স কেন দরকার? তাহলে দেখো সোশ্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্ট, কোনো কান্ট্রি স্টেট এর সোশ্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য গুড গভর্নেন্স খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে দেখো, ডাইরেক্ট লিঙ্ক বিটুইন গভর্নেন্স ইমপ্রুভমেন্টস অ্যান্ড জিডিপি পার ক্যাপিটা ইনকাম। কোনো কান্ট্রির গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা পার ক্যাপিটা গ্রোথ দেখে বোঝা যায় সেই কান্ট্রির গভর্নেন্স কতটা ভালো। যেমন আমাদের ইন্ডিয়াতে দেখো ইনিশিয়েটিভ লাইক জিএসটি, প্রধানমন্ত্রী জনধন যোজনা ডিমনস্ট্রেট হাউ গুড গভর্নেন্স ডিরাইভস ইকোনমিক ডেভেলপমেন্ট। এরপর দেখো পভার্টি রিডাকশন এবং ইকুয়ালিটি। তাহলে কেন দরকার গুড গভর্নেন্স? পভার্টি রিডাকশনের জন্য, সমতা নিয়ে আসার জন্য গুড গভর্নেন্স খুব ইম্পর্টেন্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা একটা রিপোর্ট পেশ করেছে, সেখানে কি বলা হয়েছে যে গুড গভর্নেন্স দেয়ার ইজ কানেকশন বিটুইন করাপশন অ্যান্ড পভার্টি। কোনো কান্ট্রি যদি বেশি পুয়ার হয় তাহলে বুঝে নিতে হবে সেই কান্ট্রিতে করাপশনের হার বেশি। বিভিন্ন রকম স্কিম চালু করা হয়েছে, সেগুলো কি? যেমন আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী কিষাণ ফর পভার্টি রিডাকশন এবং এছাড়াও আরও বিভিন্ন রকমের স্কিম রয়েছে পভার্টি রিডাকশনের জন্য। এরপর কি দেখো সিকিউরিটি এবং স্টেবিলিটি। রুল অফ ল কন্ট্রিবিউটস টু লোয়ার ক্রাইম রেট। কোনো কান্ট্রিতে বা কোনো স্টেটে যদি রুল অফ ল খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়, সিটিজেন বিভিন্ন আইন কানুন সম্পর্কে জানে, তাহলে তারা বুঝতে পারবে যে এই অপরাধটা করলে আমাদের এই সাজা হতে পারে, তাহলে সেখানে কি হবে? ক্রাইম রেট অবশ্যই কমে যাবে। মানে সিকিউরিটি এবং স্টেবিলিটি নিয়ে আসার জন্য গুড গভর্নেন্স খুব ইম্পর্ট্যান্ট। এরপর কি রয়েছে? অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ধরুন কি হয়েছে না, ট্রান্সপারেন্সি হয়েছে আমাদের দেশে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এম্পাওয়ার্স সিটিজেন্স টু ডিমান্ড ট্রান্সপারেন্সি ফ্রম অথরিটিস। কোনো অথরিটি বিভিন্ন ডিসিশন নিল, যেমন টেন্ডার পাস করলো, তাহলে সেই টেন্ডারকে কি ওয়েবসাইটে আপলোড করতে হবে। যদি কেউ চায়, কোনো সিটিজেন যদি অ্যাপিল করে, তাহলে সেই ইনফরমেশনটা সেই অথরিটি প্রোভাইড করবে। এরপর কি দেখো ডিজিটাইজেশন অ্যান্ড অনলাইন গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম ফার্দার ইমপ্রুভ ট্রান্সপারেন্সি। তারপর কি রয়েছে? ইনক্লুসিভ গ্রোথ। ডেসপাইট ভেরিয়াস চ্যালেঞ্জেস ইনিশিয়েটিভ লাইক বেটি বাঁচাও বেটি পড়াও, জেন্ডার বাজেটিং ডেমনস্ট্রেট ইফোর্টস টু অ্যাড্রেস জেন্ডার ডিসপ্যারিটি। ইনক্লুসিভ গ্রোথটা কি? গ্রোথ শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের জন্য নয়, দেশের সার্বিক গ্রোথ হচ্ছে যারা ভার্নারেবল, যেমন ওমেন, চাইল্ড, গার্ল চাইল্ড, তাহলে গ্রোথটা কি হবে? তাদেরকে নিয়েও গ্রোথ হতে হবে। দেশের সার্বিক উন্নয়ন মানে দেশের সবাইকে নিয়ে চলা। বিভিন্ন রকম ইনিশিয়েটিভ যাতে গার্ল চাইল্ডরা পড়াশোনা করতে পারে, ফিমেল ফিটিসাইড না হয়, হ্যাঁ, ওমেন ভায়োলেন্সের শিকার না হয়, কোনো জেন্ডার ডিসপ্যারিটি না থাকে। দিস ইনিশিয়েটিভ এইমস টু প্রমোট ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুশন ইন ডেভেলপমেন্ট প্রসেস। এফিশিয়েন্ট সার্ভিস ডেলিভারি। বিভিন্ন রকম গভর্নমেন্ট সার্ভিস যেটা সিটিজেনদের জন্য তৈরি করা হয়েছে, সেটা যেন এফিশিয়েন্ট ওয়েতে ডেলিভারি দেওয়া সম্ভব হয়। তার জন্য কি দরকার? গুড গভর্নেন্স দরকার। কমব্যাটিং করাপশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এবং স্টেট ভিজিলেন্স কমিশন তৈরি করা হয়েছে কি বিভিন্ন যে করাপশন হয় সেই করাপশনের দিক থেকে সেই করাপশনকে ট্যাকেল দেওয়ার জন্য। মানে তোমরা বুঝতেই পারছো যে গুড গভর্নেন্স কেন প্রয়োজন রয়েছে, কিসের জন্য? সোশ্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্ট, পভার্টি রিডাকশন, ইকুয়ালিটির জন্য। এছাড়া আরও কি রয়েছে?
সেফটি অফ এনভায়রনমেন্ট কনসার্ন রয়েছে, শুধুমাত্র কলকারখানা তৈরি করা হচ্ছে, গাছপালা কেটে ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? এনভায়রনমেন্ট ধ্বংস হয়ে যাবে এবং আমাদের উপর বিভিন্ন রকম ন্যাচারাল ক্লাইমেটই আসতে পারে, ড্রাউট হতে পারে, সুনামিও হতে পারে, আর্থকুইক হতে পারে। তো এই এনভায়রনমেন্ট প্রোটেকশন করাও কিন্তু একটা গুড গভর্নেন্সের পার্ট। চলো আমরা পরবর্তী স্লাইড দেখে নিই। পরবর্তী স্লাইডে দেখো গুড গভর্নেন্স দিতে গিয়ে কি কি বাধা বিপত্তি আসতে পারে, ব্যারিয়ার্স টু গুড গভর্নেন্স। সেকেন্ড, ARC অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন ইন হিজ 12th রিপোর্টের নাম কি? সিটিজেন সেন্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন, দ্য হার্ট অফ গভর্নেন্স, আইডেন্টিফাইজ ফলোয়িং ব্যারিয়ার্স টু গুড গভর্নেন্স। তাহলে গুড গভর্নেন্সের ক্ষেত্রে কি কি বাধা বিপত্তি আসতে পারে? যেমন অর্গানাইজেশনাল বোতলনেকস, অর্গানাইজেশনের দিক থেকে কি কি বাধা বিপত্তি আসতে পারে? একটা কি রয়েছে? অ্যাকাউন্টেবিলিটি ডেফিসিট। While government structure, there is significant gap between authority and accountability. গভর্নমেন্ট স্ট্রাকচার রয়েছে, গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে, কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, এরকম হতে পারে। যেমন করাপশন পারসেপশন ইন্ডেক্স ডেটা অ্যাকর্ডিং টু 2024 রিপোর্ট, দ্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইন্ডিয়া স্কোর্ড 96 out of 180 on their corruption perception index, highlighting the necessary for a stronger whistleblower protection system to encourage citizens to report wrongdoing. করাপশন পারসেপশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 2024-এ 96 আউট অফ 180। এ থেকে কি বোঝা যাচ্ছে? যে অফিসিয়ালস বিভিন্ন করাপ্ট প্র্যাকটিসে ইনভলভ। তার জন্য আমাদের কি করতে হবে? যে এই যে অ্যাকাউন্টেবল ডেফিসিট রয়েছে, সেই ডেফিসিট কমানোর জন্য সিটিজেনকেই এগিয়ে আসতে হবে। যদি কোনো অফিসিয়ালস রং ডুইং করেন, সেটাকে হায়ার অফিসিয়ালকে জানাতে হবে বা নিজেদের একসঙ্গে সোচ্চার হতে হবে। এরপর কি রয়েছে দেখো অর্গানাইজেশনে? রেড টেপিজম, মানে কাজ করতে অনেক ডিলে। যেহেতু একটা হায়ারার্কি সিস্টেম, বিভিন্ন জনের অর্ডার এবং পারমিশনের প্রয়োজন, তো বিউরোক্রেসিতে বা বিউরোক্রেট সিস্টেমে এইরকম ডিলে লক্ষ্য করা যায়। ডিলে যাতে বেশি না হয়, অ্যাজ অ্যান এভিডেন্স ইন ইমপ্লিমেন্টেশন অফ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ওভার 3.2 lakh appeals and complaints were pending, indicating delays in resolving transparency request. রাইট টু ইনফরমেশনের দরুন কোনো কিছু অ্যাপিল করা হয়েছে, কিন্তু তার কিন্তু কোনো রেজুলেশন হয়নি, কোনো রিপ্লাই আসেনি। এরকম রয়েছে কত? 3.2 lakh অ্যাপিলস। তার মানে দেখাই যাচ্ছে যে গভর্নমেন্ট প্রসেসটা কতটা ডিলে। একটা গুড গভর্নেন্স নিয়ে আসার জন্য কোনো কান্ট্রির গভর্নেন্স যদি ভালো হয়, তাহলে কিন্তু এই রকম অ্যাকাউন্টেবিলিটি ডেফিসিট থাকবে না, রেড টেপিজম থাকবে না বা অনেক কমে যাবে। এরপর কি হয়েছে দেখো, যে ব্যারিয়ার্সের মধ্যে অর্গানাইজেশনাল বোতলনেক্সের মধ্যে আরেকটা পয়েন্ট, ইনইফেক্টিভ ল এনফোর্সমেন্ট। তার মানে ল তৈরি করা হয়েছে, ইমপ্লিমেন্টও তো হয়েছে, কিন্তু সেটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়নি। তার থেকে কি আউটকাম হলো সেটাও কিন্তু অফিসিয়ালসের খোঁজ নিতে হবে, কিন্তু সেটা যদি না নেওয়া হয় তাহলে সেটা কি করবে? ব্যারিয়ার্স টু গুড গভর্নেন্স। উইক ইমপ্লিমেন্টেশন আন্ডারমাইন্স ইভেন দ্য বেস্ট ইন্টেনশনড পলিসিস। এরপর কি রয়েছে? ডিজিটাল ডিসকানেক্ট, লিমিটেড ডিজিটালাইজেশন ইন গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড ইনএডিকুয়েট আইটি ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট হার্ডেল ইন এনশিওরিং ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। গভর্নমেন্ট অফিসকে কি করতে হবে? ডিজিটাইজ করতে হবে, কিন্তু সেটা যদি লিমিটেড হয় এবং ইনএডিকুয়েট আইটি ইনফ্রাস্ট্রাকচার থাকে, তাহলে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে কি হবে? একটা ব্যারিয়ার্স তৈরি হবে। এটাকে আমরা কি বলছি? ডিজিটাল ডিসকানেক্ট, মানে ডিজিটালাইজেশন থেকে ডিসকানেক্ট হয়ে যাওয়া। পরবর্তীতে দেখে নিই ইস্যু উইথ পলিটিক্যাল সিস্টেম। পলিটিক্যাল সিস্টেমের সঙ্গে বিভিন্ন ইস্যু, যেটা কি তৈরি করে? ব্যারিয়ার্স টু গুড গভর্নেন্স।
একটা কি রয়েছে, এম্পাওয়ারিং পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস, লোকাল গভর্নেন্স বডিজ নিড গ্রেটার অটোনমি অ্যান্ড রিসোর্স টু ফাংশন ইফেক্টিভলি। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন একটা ডিসেন্ট্রালাইজ পাওয়ার সিস্টেম তৈরি করা হয়েছে, কিন্তু তাদেরকে কি করতে হবে, যদি আরও অটোনমি এবং ফিনান্সিয়াল রিসোর্স ইফেক্টিভলি ইউটিলাইজেশনের যদি পাওয়ার বা অথরিটি দেওয়া না হয়, তাহলে কিন্তু তার যে আউটকাম সেটা কিন্তু ফ্রুটফুল হবে না। তার মানে পঞ্চায়েতি রাজের যে অটোনমি তাকে আরও বাড়াতে হবে, যদি বাড়ানো না হয় তাহলে একটা ইস্যু তৈরি হবে যেটা গুড গভর্নেন্সের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এরপর কি রয়েছে, ইলেকটোরাল রিফর্ম। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ইলেকশনের সময় যে মানি পাওয়ার কাজ করে। ইনফ্লুয়েন্স অফ মানি ইন ইলেকশন আন্ডারমাইন্স ডেমোক্রেটিক প্রিন্সিপালস। টাকা ধরুন অনেক সময় বিভিন্ন জায়গায় খাবার খেয়ে, মদ খেয়ে পার্টিকে ভোট দেওয়া হচ্ছে। তার মানে এটা কি তৈরি করছে, ব্যারিয়ার্স টু গুড গভর্নেন্স। কারণ যে পার্টি এরকম করার প্র্যাকটিস বা মানি পাওয়ারের দরুন গভর্নমেন্ট ফর্ম করবে, সেই পার্টি কি দেশের এবং দশের জন্য কাজ করবে? করবে না। তারা কি অনেক করাপ্ট প্র্যাকটিসে ইনভলভ থাকবে, নেপোটিজম চলবে তাদের মধ্যে। এরপর কি রয়েছে, আর কি এক লিগাল ফ্রেমওয়ার্ক, অনেক প্রাচীন বা পুরনো লিগাল ফ্রেমওয়ার্ক। আউটডেটেড ল হিন্ডার প্রোগ্রেস। দ্য গভর্নমেন্টস ফোকাস অন মডার্নাইজিং লিগাল ফ্রেমওয়ার্কস টু অ্যালাইন with contemporary needs is crucial for fostering a business-friendly environment and promoting economic growth. পুরনো যে আইন কানুন রয়েছে ব্রিটিশ পিরিয়ড থেকে, সেটা কিন্তু এখনকার টাইমে মানে যথোপযুক্ত নয়। তাহলে সেই লিগাল ফ্রেমওয়ার্কটাকে কি করতে হবে, মডিফাই করতে হবে, মডার্নাইজ করতে হবে। কিন্তু যতদিন মডার্নাইজ করা না হয় ততদিন কিন্তু গুড গভর্নেন্সের ক্ষেত্রে একটা বাধা বা ব্যারিয়ার তৈরি করবে। এরপর চলো দেখে নিই আরও কি রয়েছে, ইনস্টিটিউশনাল শর্টকামিং, ইরোশন অফ ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি। লিগাল অ্যান্ড রেগুলেটরি ইনস্টিটিউশনস অফেন ল্যাক দ্য রোবাস্টনেস অ্যান্ড এফিসিয়েন্সি টু অ্যাড্রেস কমপ্লেক্স মডার্ন চ্যালেঞ্জেস। স্ট্রেংথেনিং ইনস্টিটিউশনস লাইক সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন রয়েছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন রয়েছে, through improved investigation techniques and enhanced autonomy is essential for tackling corruption effectively. Legal এবং regulatory institutions often lack the robustness and efficiency to address complex modern challenge. যে লিগাল এবং রেগুলেটরি ইনস্টিটিউশন রয়েছে মাঝে মাঝে কি করছে, যে মডার্ন যে চ্যালেঞ্জ, কমপ্লেক্স মডার্ন চ্যালেঞ্জ, এটাকে কিন্তু সঠিকভাবে অ্যাড্রেস করতে পারছে না। তার জন্য আমাদের আরও কি করতে হবে, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সিবিআই রয়েছে, তাদেরকে কি করতে হবে, যে আরও স্ট্রেংথ দিতে হবে, তাদেরকে আরও অটোনমি বা পাওয়ার দিতে হবে। জুডিশিয়াল সিস্টেম ওভারহাউল, জুডিশিয়াল সিস্টেমের লিগাল প্রসিডিং অ্যান্ড জুডিশিয়াল ট্রেনিং রিকোয়ার্স মডার্নাইজেশন। জুডিশিয়াল সিস্টেমে যদি ট্রেনিং এবং লিগাল প্রসিডিং যদি মডার্নাইজ করা না হয়, তাহলে সেটা কি তৈরি করবে, গুড গভর্নেন্সের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এবং আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো লো পাবলিক অ্যাওয়ারনেস, লিমিটেড সিটিজেন্স অ্যাওয়ারনেস অফ দেয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি উইকেন্স পাবলিক পার্টিসিপেশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম। যদি পাবলিক কোনো রুলস বা রেগুলেশন সম্পর্কে যদি না জানে, তাহলে যারা ডিসিশন নিয়েছে তাদের অ্যাকাউন্টেবিলিটি কি করে ফিক্স হবে, তাদেরকে কোশ্চেন কে করবে যে আপনি এটা কেন করেছেন, আপনি এরকম ডিসিশন কেন নিয়েছেন। তাহলে সেই গভর্নমেন্ট অফিসিয়ালসকে বা কোনো অর্গানাইজেশন অফিসিয়ালসকে উপর কোশ্চেন করতে হবে যে আপনার জন্য এই কাজটাই হয়েছে, তার উপর চাপ সৃষ্টি করতে হবে। এবং পাবলিকের যা রাইটস এবং অথরিটি বা রেসপন্সিবিলিটি রয়েছে সেই সম্পর্কে পাবলিকের অ্যাওয়ারনেস বাড়াতে হবে। তার জন্য কি দরকার, ব্রডার পাবলিক এডুকেশন খুব ইম্পর্টেন্ট। দরকার হলে ক্যাম্পেইন করতে হবে
টু এম্পাওয়ার দ্য সিটিজেন অ্যান্ড স্ট্রেংথ ডেমোক্রেটিক প্রসেস। চলো তারপর দেখে নিই। এবার কি দেখো, মেজর ইনিশিয়েটিভস টু প্রমোট গুড গভর্নেন্স। তাহলে প্রথমে তো আমরা দেখে নিলাম যে কি কি ব্যারিয়ার, বাধা বিপত্তি আসতে পারে। এই বাধা বিপত্তি কাটানোর জন্য আমাদের কি কি ইনিশিয়েটিভ নিতে হবে সেটা আমাদের পড়তে হবে। তো প্রথমে রয়েছে কি দেখো, ডিসেন্ট্রালাইজেশন। যেমন আমি কি বললাম, লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস, তাদেরকে কি আরও অটোনমি দিতে হবে, ফিনান্সিয়াল পাওয়ার দিতে হবে। তারপর কি রয়েছে, রাইট টু ইনফরমেশন। আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, এটা কি নিয়ে আসবে, ট্রান্সপারেন্সি নিয়ে আসবে। এরপর কি রয়েছে, ই গভর্নেন্স, মানে গভর্নেন্স কিসের দরুন দেওয়া হবে, ইলেকট্রনিক্স মিডিয়াম বা ইনফরমেশন টেকনোলজি। তার এর দরুন কি হবে, ফেসলেস গভর্নেন্স দেওয়া সম্ভব হবে। পাবলিকের বিভিন্ন গ্রিভেন্স সেটাকে মেটানো সম্ভব হবে এবং রেসপন্সিভ গভর্নেন্স তৈরি করা যাবে ই গভর্নেন্সের মাধ্যমে। ই গভর্নেন্স একটা আলাদা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে পরবর্তীতে আমরা যেটা পড়ব সেটা হলো ই গভর্নেন্স। ই গভর্নেন্স জিএস পেপার 4 এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউডের একদম লাস্ট নম্বর পয়েন্টে রয়েছে ই গভর্নেন্স। তো ই গভর্নেন্স খুব ইম্পর্টেন্ট। পরবর্তী লেকচারে আমরা যখন চ্যাপ্টার 2 পড়ব তখন ই গভর্নেন্সটাকে ইন ডিটেলস আমরা পড়ব। এর পরবর্তীতে দেখো, মেজার্স টু এনশিওর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন গভর্নেন্স, পাবলিক সার্ভিসেস বিল, সিটিজেন চার্টার, ই গভর্নেন্স, ই ভূমি, ই প্রকিউরমেন্ট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেন্ট্রালাইজ পাবলিক গ্রিভেন্স রিড্রেসাল অ্যান্ড মনিটরিং সিস্টেম। এরকম বিভিন্ন রকম পোর্টাল বা বিভিন্ন ই গভর্নেন্সের মাধ্যমে কি করা যাবে, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি ইন গভর্নেন্স এনশিওর করা যাবে। এর পরবর্তীতে আমরা দেখে নিই গুড গভর্নেন্স ইন্ডেক্স। গভর্নেন্স ইন্ডেক্সের মাধ্যমে বোঝা যায় যে কোনো কান্ট্রির গুড গভর্নেন্স কেমনভাবে চলছে। এ কি করে, প্রোভাইড quantified data to compare the state of governance in all state and union territories। তারপর কি রয়েছে, criminal justice reform, central government has scrapped nearly 1,500 obsolete rules and law with an aim to bring about transparency and improve efficiency, filing EFIR etc। মানে পুরনো যে রুলস এবং রেগুলেশন রয়েছে গুড গভর্নেন্স প্রমোট করার জন্য সেগুলোকে কি করতে হবে, স্ক্র্যাপ করে দিতে হবে। তারপর কি রয়েছে দেখো, মিশন কর্মযোগী, দ্য ন্যাশনাল প্রোগ্রাম ফর সিভিল সার্ভিসেস ক্যাপাসিটি বিল্ডিং হ্যাজ বিন রোল আউট টু ট্রান্সফর্ম ক্যাপাসিটি বিল্ডিং ইন দ্য বিউরোক্রেসি থ্রু ইনস্টিটিউশনালস অ্যান্ড প্রসেস রিফর্ম। এরপর কি রয়েছে, গুড গভর্নেন্সকে প্রমোট করতে হলে আমাদের কি করতে হবে, ইজ অফ ডুইং বিজনেসকে প্রমোট করতে হবে। To improve business condition including legislation means to improve the country's business environment and policy ecosystem। কোনো একটা বিজনেস করতে হলে একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম থাকবে। কি থাকবে, সিঙ্গেল উইন্ডো সিস্টেম। যেমন বিজনেস করতে হলে কি করতে হয়, বিভিন্ন ক্লিয়ারেন্স দরকার। এটা কি ক্ষেত্রে হতে পারে, ল্যান্ডের ক্ষেত্রে হতে পারে, এনভায়রনমেন্ট ক্ষেত্রে হতে পারে, ল্যান্ড, এনভায়রনমেন্ট, ট্রেড লাইসেন্স, এরকম বিভিন্ন রকম ক্লিয়ারেন্স। যেন এন্টারপ্রেনিয়রকে বা বিজনেস এন্টিটির যে পার্সোনেল তাদেরকে যেন বিভিন্ন ডিপার্টমেন্টে এই ক্লিয়ারেন্সের জন্য ঘোরাঘুরি করতে না হয়। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি রয়েছে, শিল্প সাথী পোর্টাল, এটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম। সেখানে বিভিন্ন ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন টাইমে তাদেরকে ক্লিয়ারেন্স দেব এবং সেটা কি হবে, ট্রান্সপারেন্ট হবে এবং রেসপন্সিভ হবে। যেন কোনো জায়গায় বিজনেস সেটআপের জন্য যে এন্টারপ্রেনিয়রকে খুব ডিলে বা দেরি করতে না হয়।
তাহলে ইজ অফ ডুইং বিজনেস কি প্রমোট করে? গুড গভর্নেন্সকে প্রমোট করে। আদার ইনিশিয়েটিভ ইনক্লুডস অনলাইন ইনকাম ট্যাক্স, প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন, ডিজিটাল ইন্ডিয়া মিশন। গুড গভর্নেন্সের আর একটা পার্ট কি রয়েছে, যেমন হেলথ স্কিমের পোর্টাল WBHS। এরপর আরও টাকা জমা দেওয়া বা বিভিন্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কি রয়েছে, গ্রিপস পোর্টাল। এটা কি সব গভর্নমেন্টের ইনিশিয়েটিভ। এইগুলো আমরা যখন গভর্নেন্স পড়বো তখন আরও ইন ডিটেলসে পড়বো। এরপরে কি দেখো, গভর্নেন্সের ক্ষেত্রে রোল অফ স্টেট, মার্কেট অ্যান্ড সিভিল সোসাইটি ইন গভর্নেন্স। গভর্নেন্সের ক্ষেত্রে স্টেট, মার্কেট এবং সিভিল সোসাইটির কি রোল রয়েছে সেইগুলো আমরা এখন পড়ব। তো প্রথমেই দেখিনি দ্য স্টেটের কি রোল রয়েছে। স্টেট বলতে আমরা কি কি এখানে বোঝাতে পারি, লেজিসলেটিভ রয়েছে, এক্সিকিউটিভ রয়েছে, বিউরোক্র্যাট রয়েছে এবং আরও অন্যান্য পার্সোনেল রয়েছে স্টেটের মধ্যে। তো প্রথম দেখো পলিসি ফর্মুলেশন এবং পলিসি ইমপ্লিমেন্টেশন। স্টেট শুধুমাত্র পলিসি ফর্মুলেট করলো কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা হলো না, তাহলে সেটাকে আমরা গুড গভর্নেন্স বলতে পারবো না। তাহলে স্টেটের কি রোল, পলিসি ফর্মুলেট করবে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করবে। এনঅ্যাক্ট লস, রেগুলেশনস অ্যান্ড পলিসিস, যেমন কি নারেগা, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এরকম এটাকে নাম পরিবর্তন করে কি করা হয়েছে, মনরেগা। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট implements them through administrative mechanism. Service delivery provides essential services like healthcare, education and social welfare. তাহলে স্টেট কি করে, পলিসি ফর্মুলেট করে, পলিসি ইমপ্লিমেন্ট করে, বিভিন্ন সার্ভিস ডেলিভারি দেওয়া হয়। যেমন কি রয়েছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা কিসের পার্ট, স্টেটের পার্ট। তারপর কি রয়েছে, রেগুলেশন এবং ওভারসাইট, রেগুলেটস মার্কেট ইন্ডাস্ট্রিজ। যেমন কি রয়েছে দেখো, বডি আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবিস, কি করে, মার্কেট রেগুলেট করে। এনশিওর ফেয়ার কম্পিটিশন অ্যান্ড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। তাহলে স্টেটের উপর দায়িত্ব কি, এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি থাকছে কিনা এটার জন্য দায়িত্ব, কোনো জায়গায় মনোপলি তৈরি হচ্ছে কিনা যেন ফেয়ার কম্পিটিশন বজায় থাকে সেটাও রেগুলেশন করা এবং ওভারসাইট পর্যবেক্ষণ করা কার দায়িত্ব, স্টেটের। সোশ্যাল জাস্টিস এবং ইকুইটি, প্রমোট ইনক্লুসিভিটি, হিউম্যান রাইটস অ্যান্ড এম্পাওয়ার্স মার্জিনালাইজড কমিউনিটি, দ্যাট ইজ রিজার্ভেশন কোটাস। মানে স্টেট কি পর্যবেক্ষণ করবে, সোশ্যাল জাস্টিস এবং ইকুইটি থাকছে কিনা, যে বিভিন্ন ভার্নারেবল সেকশনস তাদের জন্য বিভিন্ন স্কিম নিয়ে আসা, কোনো রকম কাস্ট ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা তার জন্য বিভিন্ন রুলস রেগুলেশন তৈরি করা, বিভিন্ন রকম ল অ্যান্ড অর্ডার, বিভিন্ন রকম রুল অফ ল তৈরি করতে হবে যেন কোনো রকম ইনইকুয়ালিটি এবং ডিসক্রিমিনেশন তৈরি না হয়। বিভিন্ন সার্ভিস ডেলিভারি, সেটির উপর আরও দায়িত্ব কী রয়েছে, বিভিন্ন অ্যাকাউন্টেবিলিটি হতে হবে স্টেটকে, ট্রান্সপারেন্সি নিয়ে আসতে হবে গভর্নেন্সের মধ্যে দিয়ে। এর পরবর্তীতে চলো আমরা দেখে নিই দ্য মার্কেট। মার্কেট বলতেই বুঝতে পারছো ইকোনমিক টার্মস অফ ভিউতে যে মার্কেটের কি রোল রয়েছে ফর গুড গভর্নেন্স। ইকোনমিক গ্রোথ, ড্রাইভস গ্রোথ, ইনোভেশন, প্রোডাক্টিভিটি, ক্রিয়েটস জবস অ্যান্ড জেনারেট ওয়েলথ, দ্যাট ইজ ইনফরমেশন টেকনোলজি সেক্টর, আইটি সেক্টর। তাহলে মার্কেট কিসের উপর ফোকাস করবে, ইকোনমিক গ্রোথের উপর, কী করে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, কী করে জব তৈরি করা যায়, কী করে ওয়েলথ ফরমেশন করা যায়। তারপর কি রয়েছে, রিসোর্স অ্যালোকেশন, এফিসিয়েন্টলি অ্যালোকেটস রিসোর্স, ফোস্টার্স এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ কমোডিটি মার্কেটস ডিটারমাইনিং এগ্রিকালচার প্রোডাক্টস প্রাইস। মানে কোনো রিসোর্স কীভাবে অ্যালোকেট করা হবে, কোথায় অ্যালোকেট করা হবে, কতটা অ্যালোকেট করা হবে, এর দায়িত্ব কি মার্কেট। এরপর কি রয়েছে, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ, এনকারেজেস ক্রিয়েটিভিটির জন্য কি করে, এনকারেজ করা হয়।
এফিসিয়েন্সি অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। যেমন কি দেখো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইনভেস্টিং ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে ইনোভেশন একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে ইনোভেশন যদি কোনো ফিল্ডে না করা হয়, যেমন ক্রপসের ক্ষেত্রে কি এসেছে, জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, এটা একদম রিসার্চ করেই কিন্তু তৈরি করা হয়েছে। তাহলে ইনোভেশনটা কিন্তু মার্কেটের দিক থেকে খুব ইম্পর্টেন্ট। তারপর কি রয়েছে না, ওয়েলথ ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউটস ওয়েলথ থ্রু কি ওয়েজ, লেবারদের কি ওয়েজ দেওয়া, প্রফিট যেটা হলো সেটা ডিস্ট্রিবিউট করা, বিভিন্ন ধরনের ডিভিডেন্ড দেওয়া। তারপর কি রয়েছে, ইনভেস্টমেন্ট। তাহলে ইনভেস্টমেন্ট থেকেও কিন্তু ওয়েলথ জেনারেট হয়। এরপর কি রয়েছে, রিডিউসেস পভার্টি। ওয়েলথ যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউট করা না হয়, তাহলে একটা পার্টিকুলার এরিয়ার লোকে বেশি ধনী হবে এবং পার্টিকুলার এরিয়ার লোকে কি হবে, বেশি গরিব হয়ে যাবে। তাই ওয়েলথটাকে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে হবে ফর দ্য পারপাস অফ রিডাকশন অফ পভার্টি। এরপর কি রয়েছে, প্রমোটিং কম্পিটিশন, এনহ্যান্স সেক্টরস লাইক টেলিকমিউনিকেশনস, এভিয়েশন অ্যান্ড রিটেল, দ্যাট ইজ প্রাইভেট টেলিকম অপারেটর্স লোয়ারিং ট্যারিফ। যদি কম্পিটিশনকে প্রমোট করা না হয়, যেমন ধরো জিও, মার্কেটে জিও ছাড়া আর কোনো কোম্পানি নেই, ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল। তাহলে কি হবে, যদি এই কোম্পানিগুলো না থাকে, তাহলে জিওর কি হবে, মনোপলি তৈরি হবে। তার মানে জিও তাদের ট্যারিফ ইচ্ছে মতো বাড়িয়ে দিতে পারে, তখন কিন্তু পাবলিকের আর কিছু করার থাকবে না। এবং এর সঙ্গে সঙ্গে কি, এর আগের স্লাইডে আমরা কি পড়লাম, স্টেট। তাহলে স্টেটের রেগুলেশন এবং ওভারসাইটটাও খুব দরকার। রেগুলেশন অ্যান্ড ওভারসাইট ও খুব ইম্পর্টেন্ট। তাহলে মার্কেট কি করবে, কম্পিটিশনকে প্রমোট করবে, কোনোভাবেই মার্কেটে মনোপলি তৈরি হতে দেওয়া যাবে না। এর পরবর্তীতে দেখো, সিভিল সোসাইটির কি ভূমিকা রয়েছে গুড গভর্নেন্সের ক্ষেত্রে। সিভিল সোসাইটি কি করে, অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাক্টিভিজম, অ্যাডভোকেটস ফর সিটিজেন্স রাইটস, প্রমোট সোশ্যাল জাস্টিস, হোল্ডস গভর্নমেন্টস অ্যান্ড বিজনেস অ্যাকাউন্টেবল। যখনই সিভিল সোসাইটি কি, যখনই দেখতে পারবে যে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল করাপ্ট প্র্যাকটিস করছে, তখন কি সে হুইসেল ব্লোয়ারের কাজ করবে, সে পেশার সৃষ্টি করবে। এমন হতে পারে যে সিভিল সোসাইটি সেই অফিসের সামনে গিয়ে প্রোটেস্ট শুরু করে দিল। তাহলে কি হবে, সিভিল সোসাইটিকে অ্যাক্টিভ থাকতে হবে। কোনো যদি সোশ্যাল ইনজাস্টিস হয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সার্ভিস ডেলিভারি, প্রোভাইড সোশ্যাল সার্ভিসেস। সিভিল সোসাইটি বিভিন্ন রকম সোশ্যাল সার্ভিস দিয়ে থাকে, যেমন কি এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারপর হিউম্যানিটেরিয়ান এইড, ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স। এরপর কি কমিউনিটি এঙ্গেজমেন্ট, পোস্টাল সিভিক এঙ্গেজমেন্ট, গ্রাসরুট মোবিলাইজেশন অ্যান্ড সোশ্যাল কোহেশন। সিভিল সোসাইটি কি করে, যেমন কি সেলফ এমপ্লয়েড ওমেন অ্যাসোসিয়েশন, এখানে কি কমিউনিটি এঙ্গেজমেন্টের ভূমিকা পালন করে। এর তারপর কি রয়েছে, মনিটরিং অ্যান্ড ওভারসাইট, মনিটরস পলিসিস, গভর্নমেন্টের পলিসি বা কোনো অর্গানাইজেশন পলিসি, সেটাকে মনিটর করে, সেটাকে রিসার্চ করে, ট্রান্সপারেন্সি নিয়ে আসতে সহায়তা করে এবং অ্যাকাউন্টেবিলিটি বজায় থাকছে কিনা সেটার দিকে নজর রাখে, ওয়াচডগের ভূমিকা পালন করে। তারপর চলো আমরা দেখে নিই। এবার দেখো 16 নম্বর পয়েন্টে কি রয়েছে, এম্পাওয়ারিং লোকাল গভর্নেন্স ইন ইন্ডিয়া, পঞ্চায়েতি রাজ অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। পঞ্চায়েতি রাজের ফলে কি হলো, সমাজের কি পরিবর্তন এলো, এই সম্পর্কে আমরা পড়াশোনা করব। সরি, local governments in India, particularly Panchayati Raj institutions, play a crucial role in shaping social change and building inclusive communities. The 73rd and 74th Constitutional Amendments is a landmark reform for local governance in India. While the Panchayati Raj institutions
have brought significant improvements, challenges remains. পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস অনেক সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্টস করেছে বা নিয়ে এসেছে, কিন্তু এখনও অনেক কিছু কিন্তু চ্যালেঞ্জেস রয়ে গেছে। তাহলে দেখো, এভালুয়েশন অফ পঞ্চায়েতি রাজ এর ভিশন কি? এম্পাওয়ারিং ভিলেজ থ্রু সেলফ গভর্নেন্স, গ্রাম স্বরাজ। স্ট্রাকচার কি? 3 টিয়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম। কি কি? একটা ভিলেজ লেভেল, একটা ব্লক লেভেল, আর একটা কি ডিস্ট্রিক্ট লেভেল। তাহলে 3 টিয়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম। এম্পাওয়ারমেন্ট কি রয়েছে? দ্য 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 strengthened পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস বাই ম্যান্ডেটিং রেগুলার ইলেকশন, ডিসেন্ট্রালাইজেশন পাওয়ার, রিজার্ভেশন সিট ফর উইমেন্স অ্যান্ড মার্জিনালাইজড গ্রুপস। এই কনস্টিটিউশনাল স্ট্যাটাস পেয়েছে কবে? 1992 সালে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো এর আগে কি পঞ্চায়েতি রাজ ছিল না? হ্যাঁ, পঞ্চায়েত ব্যবস্থা ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। 1959-এও পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ছিল। 4 টিয়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম, পরবর্তীতে ধীরে ধীরে 3 টিয়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম এলো। তো তখন ছিল, কিন্তু রেগুলার ইলেকশন হতো না, পাওয়ার ছিল কি স্টেটের হাতে, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ছিল না, আর ওমেনদের জন্য রিজার্ভেশন কিন্তু এতটা ছিল না। রিজার্ভেশন এখন কি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে? 50% রিজার্ভেশন ফর ওমেন। এর আগে কি ছিল? 33% রিজার্ভেশন। কনস্টিটিউশনে কিন্তু 33%ই রিজার্ভেশনের কথা মেনশন করা রয়েছে, কিন্তু 2010 সালে ওয়েস্ট বেঙ্গলে 50% রিজার্ভেশন করে দেওয়া হয়েছে কাদের? ওমেনদের জন্য। 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি স্ট্রেংথ করেছে? রেগুলার ইলেকশন হবে, পাওয়ারটা ডিসেন্ট্রালাইজ করা হবে, এবং ওমেনদের এবং মার্জিনাইজ গ্রুপ, মার্জিনাইজ গ্রুপ বলতে এখানে কারা? এসসি এবং এসটি, এদের জন্য কিন্তু সিট রিজার্ভ করা রয়েছে পঞ্চায়েতি রাজ সিস্টেমে। তারপর দেখো কি ফিচার্স অফ অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্টের জন্য এর কি কি ফিচার্স রয়েছে? কনস্টিটিউশন স্ট্যাটাস পাওয়া হলো কবে? 73rd 1992-তে। তারপর স্ট্রাকচার কি? 3 টিয়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম হলো, ভিলেজ লেভেল, ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল। রিজার্ভেশন কি? মার্জিনাইজ সেকশন অ্যান্ড ওমেন দের রিজার্ভেশন। ডিসেন্ট্রালাইজেশন, ডিভ্যালুয়েশন অফ পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি টু লোকাল বডিজ। ফিনান্সিয়াল রিসোর্স, mechanisms for funding পঞ্চায়েতি রাজ থ্রু স্টেবল বাজেটস অ্যান্ড সেন্ট্রাল গ্রান্টস। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বিভিন্ন গ্রান্ট আসে এবং স্টেটের বাজেট থেকে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনসকে বিভিন্ন ফিনান্সিয়াল অটোনমি দেওয়া হয়েছে তাদের নিজেদের এরিয়ার ডেভেলপমেন্টের জন্য। পরবর্তীতে দেখি ইম্প্যাক্ট অফ পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের ফলে কি কি প্রভাব পড়লো গুড গভর্নেন্সের দিক থেকে? কি এলো? জেন্ডার ইনক্লুসিভিটি। জেন্ডার, ওমেনদের ইনক্লুশন করা হলো, 50% রিজার্ভেশন রয়েছে কাদের? ওমেনদের জন্য। তাহলে পঞ্চায়েতের ইনস্টিটিউশনস হ্যাজ ইনক্রিজড দেয়ার পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং। তাহলে ওমেন ডিসিশন মেকিংয়ে অ্যাট দ্য গ্রাসরুট লেভেল পার্টিসিপেট করবে, তারা ডিসিশন নেবে, তাদের এরিয়ার ডেভেলপমেন্টের জন্য। যেমন কি এক্সাম্পল দেখো, রাজস্থান এবং ওয়েস্ট বেঙ্গলে ওমেন হোল্ড 50% সিট, লিডিং টু ইনিশিয়েটিভ লাইক ওমেন সরপঞ্চ লিডারশিপ প্রোগ্রাম। মানে পঞ্চায়েতের প্রধান কি হবে? ওমেন হবে। এটা কি? জেন্ডার ইনক্লুসিভিটি। এরপর কি রয়েছে? সোশ্যাল জাস্টিস। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস প্রমোট সোশ্যাল জাস্টিস বাই ইমপ্লিমেন্টিং ডেভেলপমেন্ট প্ল্যান্স ফোকাস অন এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড ইকোনমিক অপরচুনিটি। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস বিভিন্ন ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করবে, স্পেশালি ফোকাস করবে কিসের উপরে? শিক্ষা, স্বাস্থ্য এবং ইকোনমিক অপরচুনিটির দিক থেকে। ডিসেন্ট্রালাইজেশন, পঞ্চায়েতি রাজ সিস্টেম একটা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এখানে কি রয়েছে? এম্পাওয়ারিং লোকাল বডিজ ফোস্টার্স অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিভনেস টু লোকাল নিডস। একটা পার্টিকুলার পঞ্চায়েতে কি সমস্যা রয়েছে সেইগুলোকে শোনা এবং সেটাকে দ্রুত
সলভ করার চেষ্টা করবে কে? ওই পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, পঞ্চায়েতি রাজের যে বডি বা অফিসিয়ালস থাকবে তারা। তার মানে তারা যে ডিসিশন নেবে তাদের লোকাল নিডের জন্য, তার জন্য অ্যাকাউন্টেবল কে থাকবে? তারাই থাকবে। এবং সেই ডিসিশনটা কী হবে? দ্রুত হবে। কারণ কোনো পাড়ায় বা কোনো এলাকায় কী সমস্যা হচ্ছে সেটা কারা জানবে? গ্রাসরুট লেভেলে যারা রয়েছে। আর গ্রাসরুট লেভেলে কারা? যে সিস্টেম রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস। এরপর দেখো কি রয়েছে? এম্পাওয়ারমেন্ট। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস বুস্ট সিটিজেন্স পার্টিসিপেশনস স্পেশালি অ্যামং ওমেন, এম্পাওয়ারিং মার্জিনালাইজড কমিউনিটি। তাহলে সিটিজেন্স কিভাবে পার্টিসিপেট করছে? গ্রাম সভার মাধ্যমে। ভিলেজ কাউন্সিল, কাউন্সিলের মাধ্যমে। গ্রাম সভা অ্যান্ড ভিলেজ কাউন্সিলের মাধ্যমে। তারপর দেখি কি কি চ্যালেঞ্জেস রয়েছে। সোশ্যাল ইনইকুয়ালিটিস, কাস্ট, ক্লাস, জেন্ডার ডিসপ্যারিটি হিন্ডার্স ইনক্লুসিভ পার্টিসিপেশন অ্যাজ সিন ইন লাইক মধ্যপ্রদেশ, এবং এরকম অনেক স্টেট রয়েছে। পার্টিকুলার স্টেট মেনশন করাটা ঠিক নয়। তার মানে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনে লিগ্যাল ব্যাকআপ পাওয়া সত্ত্বেও বিভিন্ন রকম সোশ্যাল ইনইকুয়ালিটি কিন্তু এখনও লক্ষ্য করা যায়। এরপর কি রয়েছে? ক্যাপাসিটি বিল্ডিং, স্ট্রেংথেনিং পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস ক্যাপাসিটি ফর রিসোর্স ম্যানেজমেন্ট ইজ ক্রুশিয়াল as shown by initiative like Gram Panchayat Development Plan in Odisha. তার মানে রিসোর্স ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু পঞ্চায়েতি রাজের ক্ষেত্রে খুবই ক্রুশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ। তারপর আর কি চ্যালেঞ্জ রয়েছে? ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, মেকানিজম ফর ট্রান্সপারেন্স ডিসিশন মেকিং আর ভেরি মাচ এসেন্সিয়াল। তারপর আরও কি কি চ্যালেঞ্জ রয়েছে দেখো। লিমিটেড রিসোর্স, ইনএডিকুয়েট ফান্ডিং, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট থেকে ফান্ডিং যদি ঠিকঠাক না আসে, তাহলে গ্রাসরুট লেভেল এরা ডিসিশন নেবে কি করে, কিভাবে ইকোনমিক ইমপ্রুভ এবং সোশ্যাল ইমপ্রুভমেন্ট হবে পার্টিকুলার পঞ্চায়েতে। তারপর বিউরোক্রেটিক কন্ট্রোল রয়েছে, এক্সেসিভ ওভারসাইট ফ্রম স্টেট গভর্নমেন্ট ইম্পিডস পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস অটোনমি। যদি স্টেট গভর্নমেন্টের কন্ট্রোল বেশি থাকে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনসের উপর, তাহলে কি গভর্নেন্স সঠিকভাবে সম্ভব? সেই পঞ্চায়েত এরিয়াতে সম্ভব নয়, কারণ সেটাকে কিন্তু আমরা গুড গভর্নেন্স এই ক্ষেত্রে বলতে পারবো না। তারপর কি আরবান রুরাল ডিভাইড রয়েছে। এবার কি কোনো উমেন্স এম্পাওয়ারমেন্ট রয়েছে। প্রক্সি পার্টিসিপেশনস আন্ডারমাইন্স জেন্ডার রিজার্ভেশন গোলস সিন ইন হরিয়ানা। শুধুমাত্র হরিয়ানায়, যে কোনো জায়গাতেই নর্মালি দেখা যায় প্রক্সি পার্টিসিপেশন। তাহলে প্রক্সি পার্টিসিপেশনের উপর আমরা একটু জোর দেব, যে মেম্বার অথবা পঞ্চায়েত প্রধান একজন কি ওমেন, কিন্তু এই মহিলাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কি কোনো একজন ম্যান। পঞ্চায়েতের কোনো ডিসিশন নেওয়া হচ্ছে কার দ্বারা? এই ম্যানের দ্বারা, কিন্তু এই সমস্ত রকম সাইন পেপারের সিগনেচার কি হচ্ছে? এই ওমেনের দ্বারা। কিন্তু ডিসিশন মেকিংসে কিন্তু এই পঞ্চায়েত প্রধান বা মেম্বারের কোনো রকম কোনো ভূমিকা নেই। সমস্ত রকম ডিসিশনস পঞ্চায়েতের বিভিন্ন রকম দায়িত্ব পালন করছে কে? একজন নন ইলেক্টেড পার্সনকে, সেটা একজন পুরুষ, একজন মেল। তাহলে পঞ্চায়েতের রাজ ক্ষেত্রে উমেনদের রিজার্ভেশন দেওয়া হয়েছে, হ্যাঁ, মেম্বার এবং পঞ্চায়েত প্রধান হওয়ার জন্য, কিন্তু তারা পঞ্চায়েত প্রধান বা মেম্বার হলেও তাদের পিছনে প্রক্সি হিসেবে কে কাজ করছে? একজন মেল। এটাকে আমরা কি বলবো? প্রক্সি পার্টিসিপেশন। কি করছে? আন্ডারমাইন জেন্ডার রিজার্ভেশন গোল। যে পারপাসে জেন্ডার রিজার্ভেশন তৈরি করা হলো সেই পারপাসটাই কিন্তু
আন্ডারমাইন হচ্ছে, ফুলফিল হচ্ছে না। কিসের জন্য? প্রক্সি পার্টিসিপেশনের জন্য। এরপর কি রয়েছে? ডিজিটাল ডিভাইড, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড লিটারেসি ব্যারিয়ার্স হিন্ডার্স ই গভর্নেন্স ইনিশিয়েটিভ। যে কোনো পার্টিকুলার এরিয়ায় কোনো নেটওয়ার্ক ফেসিলিটি নেই বা যারা গরিব তাদের মধ্যে কোনো ডিজিটাল ডিভাইস নেই, যে গভর্নমেন্টের বিভিন্ন রকম ই গভর্নেন্স সুযোগ সুবিধা সেটা পেতে পারে, তার জন্য কি তৈরি হচ্ছে? একটা ডিজিটাল ডিভাইড তৈরি হয়ে যাচ্ছে। এরপরে দেখো ওয়ে ফরওয়ার্ড কি করতে হবে? পঞ্চায়েত ইনস্টিটিউশনসের রোবাস্ট এবং গুড গভর্নেন্স নিয়ে আসার জন্য অ্যালোকেট অ্যাডুকুয়েট রিসোর্সেস টু পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস। ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম তৈরি করতে হবে ফর অফিসার্সদের জন্য। অটোনমি এবং ডিসিশন মেকিং অথরিটি টু অ্যাড্রেস লোকাল ইস্যু এফিসিয়েন্টলি, মানে এদেরকে আরও এম্পাওয়ার করতে হবে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনসকে ইন টার্মস অফ অটোনমি অ্যান্ড ডিসিশন মেকিং। প্রক্সি পার্টিসিপেশন একদমই বন্ধ করতে হবে। এনশিওর জেনুইন পার্টিসিপেশন অফ ওমেন ইন লিডারশিপ রোল উইথ পঞ্চায়েতি রাজ, প্রমোটিং জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ। এরপর কি? ইমপ্রুভ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্রমোট লিটারেসি টু ব্রিজ দ্য ডিজিটাল ডিভাইড। ডিজিটাল ডিভাইডকে যাতে ন্যারো করা যায়, যাতে কম করা যায়, তার জন্য কি করতে হবে? নেটওয়ার্ক কানেক্টিভিটি বাড়াতে হবে। ডিজিটাল ডিভাইস যাতে পায় বা পেতে পারে তার জন্য কি হবে? তাদেরকে ডিজিটাল লিটারেসি করতে হবে। এইভাবে ডিজিটাল ডিভাইড কম করা সম্ভব। এবং মোস্ট ইম্পর্টেন্ট কি? সিটিজেন্স পার্টিসিপেশন ইন লোকাল ডিসিশন মেকিং টু ফোস্টার কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড ওনারশিপ অফ ডেভেলপমেন্ট। সিটিজেনকে পার্টিসিপেট করতে হবে কিসের মাধ্যমে? গ্রাম সভা, আগেই আমরা পড়েছি এটা, বা ভিলেজ কাউন্সিল যে মিটিং হয় সেই মিটিংয়ে সিটিজেনদের পার্টিসিপেট করে সেই এরিয়ার কী কী প্রবলেম রয়েছে, কোথায় কি ডেভেলপমেন্ট করা যায় সেই সম্পর্কে বলা বা কোনো অ্যাপ্লিকেশন করা বা একটা মিটিং করা। এই বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনসকে আরও রোবাস্ট এবং গুড গভর্নেন্স অফ পঞ্চায়েতি রাজ করা সম্ভব। এরপরে দেখো 17 নম্বর পয়েন্ট, এটা আমাদের লাস্ট পয়েন্ট। এখানে কি রয়েছে? রোল অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস ইন ব্রিঙ্গিং গুড গভর্নেন্স। একটু আগেও আমরা কয়েকটা পয়েন্ট পড়লাম যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনসের কি রোল রয়েছে গুড গভর্নেন্স নিয়ে আসার জন্য। মহাত্মা গান্ধী কি বলেছে? দ্য ভয়েস অফ পিপল ইজ দ্য ভয়েস অফ গড, দ্য ভয়েস অফ পঞ্চায়েত ইজ দ্য ভয়েস অফ পিপল। গুড গভর্নেন্স ডিপেন্ডস অন ইফেক্টিভ ওয়ার্কিং অফ লোকাল ইনস্টিটিউশনস। লোকাল ইনস্টিটিউশন ইফেক্টিভলি কতটা কাজ করছে তার উপর ডিপেন্ড করে কি? আমাদের গুড গভর্নেন্স। এটা কে বলেছেন? দ্য প্রাইম মিনিস্টার ইন 2017 had said panchayats are effective ways to fulfill the aspirations of people in rural area. গ্রাম্য এরিয়ায় যে মানুষ থাকে, যারা বসবাস করে, তাদের যে অ্যাসপিরেশন সেটা ফুলফিল করতে পারে কে? ইফেক্টিভলি ওয়েতে পঞ্চায়েতস। They are playing a vital role in Indian transformation, and they are transforming the face of governance. ইন্ডিয়াকে যদি একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে হয় তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করবে? সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস। ব্রিঙ্গিং সার্ভিসেস অ্যাট ডোর স্টেপস। Over 2.5 lakhs gram panchayats in the country have been entrusted to provide basic services in village and plan for local economic development. বেসিক সার্ভিস একদম ডোর গোড়ায় বা দরজায় নিয়ে আসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করবে? এই পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস কি? এটা প্র্যাকটিস অফ ডাইরেক্ট ডেমোক্রেসি, কারণ এখানে পিপল বা সিটিজেন ডাইরেক্টলি ইনভলভ থাকে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। গ্রাম সভা ইজ এ চ্যানেল টু ইনক্লুড দ্য লেস প্রিভিলেজ সেকশনস অফ সোসাইটি অ্যান্ড এনশিওর দেয়ার পার্টিসিপেশনস ইন দ্য ভিলেজ লেভেল গভর্নেন্স and fulfillment of their developmental aspirations. যেমন গ্রাম সভার মাধ্যমে, গ্রাম সভা কি? কোনো এরিয়ার কোনো গ্রাম পঞ্চায়েতের যতজন ইলেক্টেড
যতজন ইলেকট্রাল ভোটার রয়েছে, ইলেকট্রাল লিস্টে যাদের নাম রয়েছে, তাদের সবাইকে নিয়ে যে কাউন্সিল তৈরি করা হবে বা যে বডি তৈরি করা হবে সেটা হচ্ছে গ্রাম সভা। তাহলে গ্রাম সভার মাধ্যমে কি করা হবে, যারা লেস প্রিভিলেজ সেকশন রয়েছে সোসাইটিতে তারা পার্টিসিপেট করবে, তাদেরকে বিভিন্ন রকম স্কিমের মাধ্যমে তাদের যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে সেগুলোকে সলভ করার চেষ্টা করবে অ্যাট এ গ্রাসরুট লেভেল। তাদেরকে যে ডেভেলপমেন্টাল অ্যাসপিরেশনস রয়েছে সেটা ফুলফিল করবে কারা, ভিলেজ লেভেল থেকে এই পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস। তারপর কি রয়েছে দেখো, এনশিওরিং রিসোর্স এফিসিয়েন্টলি। কোনো রিসোর্স বা ডেভেলপমেন্টের জন্য যে রিসোর্স রয়েছে সেই রিসোর্স কীভাবে এফিসিয়েন্টলি এনশিওর করা হবে। এনশিওরিং রিসোর্স এফিসিয়েন্টলি কীভাবে রিসোর্সকে ডিস্ট্রিবিউট করা হবে বা কি করে তৈরি করা হবে। যেমন একটা প্রজেক্ট এলো, সেই প্রজেক্টে কাজটা কিভাবে করা হবে। যেমন ওয়াটার সিকিউরিটি, এখানে দেখো কি রয়েছে, মহারাষ্ট্র স্টেট অ্যাসিড ওয়াটার সিকিউরিটি থ্রু ওয়াটারশেড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস উইথ দ্য পার্টিসিপেশন অফ গ্রাম সভা। তাহলে ওয়াটার সিকিউরিটি কি করে তৈরি করতে হবে বা অর্জন করতে হবে সেটাকে কে দায়িত্ব নেবে, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস। এরপর কি রয়েছে, ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড পভার্টি রিডাকশন। তাহলে আগেই আমরা পড়েছি ইনক্লুসিভ গ্রোথ, এখানে কি রয়েছে ইনক্লুসিভ গ্রোথে উওমেনদের পার্টিসিপেশনস এবং যারা মার্জিনাইজ সেকশনস এসসি এসটি ওনাদের পার্টিসিপেশনের মাধ্যমে পোভার্টিকে রিডিউস করতে হবে এবং তাদের যে বিভিন্ন রকম ডিসিশনস এবং বিভিন্ন রকম সমস্যা এটাকে শুনতে হবে এবং সেই অনুযায়ী রিসোর্সকে মোবিলাইজ করে তাদের উন্নয়নের পথকে সুগম করতে হবে। তারপর কি রয়েছে, উওমেন এম্পাওয়ারমেন্ট, যেমন সেলফ হেল্প গ্রুপ, women participation in decision making at the grassroots level, women participation at the grassroots level। তাহলে women পার্টিসিপেট করবে ডিসিশন মেকিংয়ে, তারা মেম্বার হবে পঞ্চায়েতের সরপঞ্চ হবে বা পঞ্চায়েত প্রধান হবে এবং তাদের গ্রামের উন্নয়নের জন্য বা মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করবে। তাহলে দেখো আমরা এই পয়েন্টগুলো থেকে জানতে পারলাম যে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশনস এর কি ভূমিকা রয়েছে গুড গভর্নেন্সের ক্ষেত্রে। তো আজকের মতে এই পর্যন্তই। আমরা এই লেকচারে চ্যাপ্টার 1 কমপ্লিট করলাম দুটো লেকচারের মাধ্যমে। আগের দিন একটা লেকচার হয়েছে সেটা কি L1 লেকচার 1 আর আজকের লেকচারটা হচ্ছে লেকচার 2। তাহলে এই দুটো লেকচারের মাধ্যমে আমরা এই গভর্নেন্স এর বেসিক্স এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা পড়ব সেটা হলো ই গভর্নেন্স, এর কি কি অ্যাপ্লিকেশন রয়েছে, কি মডেলস ই গভর্নেন্সের, কতটা সাকসেস হয়েছে ই গভর্নেন্স, তার লিমিটেশন কি রয়েছে এবং পোটেনশিয়ালিটি কি রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ই গভর্নেন্স কোথায় রয়েছে, GS 4 গ্রুপ বি 9 নম্বর পয়েন্টে। এটা এথিক্স, ইন্টিগ্রিটি এবং অ্যাপটিটিউডের পার্ট। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।